মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভে। সাথে আছি আমি রুহানি সালসাবিল। আজকে যাকে আমরা ক্যাফে লাইভে আমন্ত্রণ জানিয়েছি তিনি কাজ করছেন মডেল হিসেবে, অভিনয় হিসেবে 2013 সাল থেকে। ছোট পর্দার সংখ্যার হিসাব করলে 5 শতাধিক নাটকে অভিনয় করেছেন। বড় পর্দাতেও তাকে আমরা পেয়েছি। 13 বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো অর্জন করেছেন মেরিল প্রথম আলো পুরস্কার সেরা পুরুষ অভিনয় শিল্পী হিসেবে। বুঝতেই পেরেছেন, ফারহান আহমেদ জোভান আছেন আজকে আমাদের ক্যাফে লাইভে। ওয়েলকাম টু ক্যাফে লাইভ এবং কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন প্রশ্নটা কি করব? আমি আমার চেহারা দেখে মনে বোঝাই যাচ্ছে আমি কেমন আছি। সো আসলে এই 2-3 দিন যাবত আমি একটা ঘোরের মধ্যে আছি, সত্যি কথা বলতে গেলে। বিকজ আমি অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি হ্যাপি এবং ওভারঅল আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, কারণ আমি একটা খুব ভালো সময় পার করছি। এত খুশি কেন মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়ার পর থেকে? একটা গোল থাকে সবার। সো অনেকগুলা, একটা বললে আসলে ভুল হবে, আসলে লাইফে একজন অভিনয় শিল্পীর অনেকগুলো গোল থাকে। এর মধ্যে এইটা একটা গোল ছিল আমার, যে হচ্ছে টু রিসিভ দিস অ্যাওয়ার্ড। বিকজ আমি যখন অ্যাওয়ার্ডটা হাতে পাই তখন আমি সবার সামনে বলেছিলাম যে এই অ্যাওয়ার্ডটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, বিকজ হচ্ছে আমার মার অনেক বেশি পছন্দের একটা সো এটা আমার সেই ছোটবেলা থেকেই একটা ছিল, যে একটা থাকে না যে একটা এইম, যে আসলে একটা গোল, যে এই অ্যাওয়ার্ডটা আমি কোনো দিন হাতে নিব। সো এর জন্য আসলে এটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আমার মা আসলে অনেক আগে থেকে এই শোটা খুব ফলো করে, সো পছন্দ করে অনেক বেশি। আমরাও ছোটবেলা থেকেই কিন্তু মেরিল প্রথম আলো এই শো দেখতে দেখতেই বড় হয়েছি বলা যায়। তো সেই জায়গা থেকে একটা অবশ্যই আকাঙ্ক্ষা থাকে, যেহেতু কাজ করছেন এতগুলো বছর হলো। আমরা খুব হাস্যোজ্জ্বল একটি ছবি দেখেছি পুরস্কারটা হাতে নিয়ে, একদম ট্রফি হাতে নিয়ে যেরকম থাকে, যে উইন করার পরে যে অ্যাওয়ার্ডটা, যে আপনি নিজেই বলেছেন যে কত বছর পর এভাবে হাসলাম জানি না কেন আপনি এত জোরে বা এত খুশি মনে থাকেন না। আসলে আমি একটা জিনিস করি, একটা অনেস্ট কনফেশন, সেটা হচ্ছে আমি খুব ইন্ট্রোভার্ট একটা পারসন। সো শুটিং সেটের মধ্যে হোক বা ফ্যামিলিতে হোক, দেখা যায় যে আমি অত বেশি প্রাণবন্ত না সামহাউ। হ্যাঁ, মানে আমি নিজের মতো একটু থাকতে পছন্দ করি, বা দেখা যায় যে শুটিং এ মানুষের সাথে যতটুক কথা বলা দরকার ততটুকুই বলি, এর থেকে বেশি আসলে বলি না। সেজন্য কি কেউ কেউ ভুল বোঝে? হ্যাঁ, এটা তো অনেকেই ভুল বোঝে। যেমন হচ্ছে, যেহেতু আমি ইন্ট্রোভার্ট পারসন, আমি আসলে অনেক কিছু চিন্তা করি, আর আমার একটা প্রবলেম হচ্ছে আমি ওভার থিঙ্কার। সো আমি যখন ওভার থিঙ্কিং করি তখন আমার কাছে মনে হয় যে আমি এত কথা না বলি, তো না বলে চুপ করে থাকি। চুপ করে যখন ওগুলো চিন্তা করতে থাকি, আমার মুখটা হয়ে যায় মানে বাংলার পাঁচের মতো। এই কারণে মানুষ মনে করে যে আচ্ছা ও ভাব মারছে, ও কথা বলতে চাচ্ছে না, ও ইন্টারঅ্যাক্ট করতে চাচ্ছে না, হুইচ ইজ নট ট্রু। আমি কিন্তু এরকম না, আমি যার সাথে মিশি আমি খুব ভালোভাবে মিশি। সেখানে কি অনেক বেশি এক্সট্রোভার্ট হয়ে যান? অনেক বেশি এক্সট্রোভার্ট হই, কিন্তু ওই দিনটা পর্যন্ত পৌঁছাতে আমার আসলে 4-5 বছর সময় লেগে যায়। জোভান কার কার সাথে এরকম অনেক বেশি এক্সট্রোভার্ট? আমি আমার সবার আগে বলবো যে আমার ফ্যামিলিতে যদি হয়, আমার মার সাথে আমি এক্সট্রোভার্ট। আমার মার সামনে আমি সবকিছু বলতে পারি। আমার বাবা অনেক ইন্ট্রোভার্ট, অনেক। আমি কি ইন্ট্রোভার্ট ছিলাম, আমার বাবা আমার থেকে 10 গুণ বেশি ইন্ট্রোভার্ট। সো ওনার কাছ থেকে হয়তো আমি এটা পেয়েছি। সো ওনার সাথে ইন্টারাকশন হয় না, আমার বোনের সাথে টুকটাক ইন্টারাকশন হয়, আমার ওয়াইফের সাথে ইন্টারাকশন হয়। এই মুহূর্তে বলতে গেলে আমার ওয়াইফের সাথেই অনেক বেশি ইন্টারাকশন হয়। আর এরপরে যদি বলি, আমার 2টা ফ্রেন্ড আছে, সে সবাই জানে আমি সবসময় বলি, ওদের সাথে আমি অনেক বেশি কথা বলি। আচ্ছা, সেই দুজন বন্ধুর নাম? আরাফ আর লিংকন। ওকে, তাদের সাথে আপনার এই এক্সট্রোভার্ট চেহারাটা তারা জানে, আর সবাই মোটামুটি ইন্ট্রোভার্টই জানে। আচ্ছা, তৌসিফ মাহবুব, তার সাথে আমরা সুন্দর একটা ছবি দেখেছি এবং এই মোমেন্টটা তিনিও সেলিব্রেট করেছেন, আপনাকে কংগ্রাচুলেট করেছেন। আপনি বলেছেন যে ব্রাদার, ফ্রেন্ড, কলিগ, এবং একটি টার্ম আপনি ব্যবহার করেছেন, ফেভারিট কম্পিটিটর। কম্পিটিটর তো কম্পিটিটর, সে আবার ফেভারিট, মানে ফেভারিট কম্পিটিটর মানে কি? কিন্তু ও হচ্ছে আমার সবথেকে ফেভারিট কম্পিটিটর। কেন? কারণ হচ্ছে ওর সাথে আমার এই কম্পিটিশনটা আসলে অনেক দিন ধরে, হুইচ ইজ আ ভেরি হেলদি কম্পিটিশন। মানে এই কম্পিটিশনের মধ্যে নেগেটিভিটি, হ্যাঁ, কিন্তু আমাদের ফ্যানদের মধ্যে কি জানি একটা আছে, যে হচ্ছে একটু কমেন্ট আদান প্রদান চলতেই থাকে। আমি এগুলো অত একটা ফলো করি না, কিন্তু মাঝে মধ্যে হোম পেজে যখন আসে তখন দেখি জানলা এরা এরকম করতেছে কেন, বিকজ আমরা কিন্তু ভেতরে ভেতরে অনেক ভালো ফ্রেন্ড। সো ওরা কিন্তু এগুলো নাও করতে পারে। হ্যাঁ, সো এরকম মনে হয় মাঝে মধ্যে, কিন্তু তারপরেও যেটা হোক, হি ইজ আ গুড ফ্রেন্ড, আমার বড় ভাইয়ের মতো। হি ইজ এল্ডার দেন মি। সো সবকিছু মিলে আসলে দেখা যায় যে আমাদের এই, আমি সবসময় চাই আমার কম্পিটিটর হিসেবে ওই থাকুক। সো বিকজ আই শেয়ার আ ভেরি হেলদি কম্পিটিশন উইথ হিম। আচ্ছা, গত বছর তিনি যখন পেয়েছিলেন মেরিল প্রথম আলো পুরস্কার, আপনি কংগ্রাচুলেট করেছিলেন? জি। আচ্ছা, কিভাবে কংগ্রাচুলেট করেছিলাম? টেক্সট করে।
হোয়াটসঅ্যাপে। আচ্ছা, কিন্তু ওর একটু সাথে আমার বলবেন? দেখা হয়নি কিন্তু। আচ্ছা, জাস্ট কংগ্রাচুলেশনস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কংগ্রাচুলেশন টেক্সট করে কংগ্রাচুলেট করেছিলাম, দ্যাট ইজ আই এম শিওর। ওকে। এই যে 13 বছরের ক্যারিয়ার, এবং আপনি বলেছেন যে 13 বছরে আমার মেরিল প্রথম আলো পুরস্কার ঝুলিতে এসেছে, ভীষণ রকম খুশি। হ্যাঁ। দর্শক হিসেবে আমি যদি জোভানকে বলি, 13 বছরে যতগুলো নাটক হয়েছে, কোন নাটকটির জন্য, এখন তো মানে গত বছরের 2025-এর জন্য আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন, কোন বছরটাতে আপনি আসলে ডিজার্ভিং ছিলেন, বা শুধুমাত্র যদি খুব মানে দর্শক হিসেবে বিচার করতে বলি যে কোন নাটকটা আপনার কাছে মনে হয় যে এটাও প্রাপ্য ছিল? আমি কিন্তু 4 বার ফাইনাল নমিনেশন পেয়েছি মেরিল প্রথম আলোতে। প্রথমবার পেয়েছিলাম হচ্ছে নবাগত হিসেবে, অস্তিত্ব সিনেমার জন্য নবাগত হিসেবে 2016তে মুভিটা হয়েছিল, মেবি 17তে রিলিজ ছিল, 18তে নমিনেশন পেয়েছিলাম, এরকম কিছু একটা হবে। সেবার আমি গিয়েছিলাম, সো আমি সেবার অ্যাওয়ার্ডটা পাইনি, তো আমি একটু কষ্ট পেয়েছিলাম, স্বাভাবিক। মানে আমি এক্সপেক্ট করেছিলাম, আর হয় কি আসলে এক্সপেকটেশনটা নিচ থেকে আসে না, আশপাশে মানুষগুলো ক্রিয়েট করে ফেলে। এটা এক্সপেকটেশন থাকবে, সেটাই কিন্তু তো স্বাভাবিক। আশপাশে মানুষগুলো যখন বলে যে ইউ শুড গেট দিস অ্যাওয়ার্ড, আই থিংক ইউ ডিজার্ভ দিস অ্যাওয়ার্ড, এগুলো যখন বলে না, তখন কিন্তু মনের মধ্যে একটু একটু করে আসলেই হয়। এরপরে আবার একবার পেয়েছিলাম, সেবার ছিল হচ্ছে ফাইনাল নমিনেশনে, মানে পপুলার ক্যাটাগরিতে ছিল মোশাররফ করিম ভাই, নিশো ভাই, অপূর্ব ভাই আর আমি, 4 জন ছিলাম। ওটা ছিল সেকেন্ড টাইম। তারপরে গত বছর পেয়েছিলাম ফাইনাল নমিনেশন ভেতরে বাহিরে নাটকের জন্য, আরিয়ান ভাইয়ের একটা নাটকের জন্য, আর এই বছর পেলাম হচ্ছে তোমাদের গল্পের জন্য। সো দিস ইজ মাই 4th টাইম গেটিং দ্য নমিনেশন, ফাইনাল নমিনেশন ফর মেরিল প্রথম আলো। সো আমাকে যদি জিজ্ঞেস করেন, হয় কি যে ধরেন এই পপুলার ক্যাটাগরিটা তো আসলে ভোটিং এর মাধ্যমে হয়, এবং সবার পছন্দের তালিকা কোনটা, যেহেতু এটা একটা পপুলার ক্যাটাগরি, সো প্রথম থেকে আসলে যারা ভোটটা দেয় ওখান থেকেই আসলে সিলেক্ট হতে হতে লাস্টে গিয়ে হয়, যেটা আসলে প্রসেস, হ্যাঁ প্রসেসটা যেটা। সো এরকম অনেক নাটকই আমার কাছে মনে হয়েছিল যে মেবি এইবার আমার এই নাটকের জন্য পাওয়া উচিত ছিল, বা পাইনি আমি নমিনেশন, তখন তো একটু মন খারাপ হয়, কিন্তু এরকম স্পেসিফিক আমি বলতে পারবো না আসলে যে কোনটার জন্য আমি ডিজার্ভ করেছিলাম বা করি। আচ্ছা, এর বাইরে যদি দর্শক হিসেবেই বলি যে যত নাটকে অভিনয় করেছেন, কখন মনে হয়েছে, নিজের কোন নাটক দেখে মনে হয়েছে যে জোভানকে 10-এ 10 দেয়া যায়, বা দর্শকরা বলেছে খুব ভালো হয়েছে, সেখানে কোন নাটকের কথা বলবেন? মানে পুরো ক্যারিয়ারে অনেক নাটক হয়েছে, মানে আমি কিন্তু দর্শক হিসেবে বলতে পারবো। হ্যাঁ, কিন্তু আপনি নিজেই কিন্তু বললেন যে আমি 5 শতাধিক নাটক করেছি আমি। সো আমার কাছে মনে হয় যে এক একজনের এক একটা পছন্দ। সো আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি আসলে এটা বলতে পারবো না, তাহলে আমার মনে হবে যে আমি এই 2টা নাটকের প্রতি বায়াসড। সো আমি এরকম বলতে চাই না, কারণ সবগুলাই আমি করেছি, সবগুলাই আমার সন্তানের মতো। সো একটু ডিপ্লোম্যাটিক ভাবেই বলতে হচ্ছে কথাটা। সো এটাই আর কি। তো আমি এরকম করে বলতে পারবো না, কিন্তু আমার অনেক পছন্দের কাজ আছে, আমার নিজের পছন্দের অনেক কাজ আছে। অবশ্যই। আচ্ছা, পাশে একটা জার দেখতে পাচ্ছি আমরা, এই জারের মধ্যে কিছু পেপারস আছে, তো 1 বাই 1 পিক করে আমাকে পাস করে দিতে হবে। আমাদের টিম এই প্রশ্নগুলো আপনার জন্য রেডি করেছে। প্রশ্নগুলো কি আপনি করবেন নাকি আমি করতে, মানে আমি দেখে করতে পারি? আপনি তো আবার জুৎসই না হলে যদি চেঞ্জ করে ফেলেন, এর জন্য আর কি, হ্যাঁ আমাকে দিতে হবে। এটা তো একটা প্রবলেম হয়ে গেল। আমি কি দেখতেও পারবো না? দেখতে পারেন, কিন্তু প্রশ্নটা আমি আর কি আমি করব, কারণ আপনি যদি নিজের সুবিধা মতো কিছু বসিয়ে দেন। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, পুরস্কার না পেলে অনেক আলোচনা সমালোচনা হয়, কুপন অনলাইন দর্শকদের ভোট দেয়া পুরো প্রসেসটা আপনি দেখেছেন, ভোট নিজেও পোস্ট করে চেয়েছেন, এই পুরস্কার নিয়ে আপনার বক্তব্য কি? আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমি এতদিন উপলব্ধি করিনি, যেটা হচ্ছে যে প্রসেসটার সম্পর্কে আমি আসলে মানে অত একটা অবগত ছিলাম না। সো এই বছর প্রথমবার আমি আসলে পুরোপুরি আমি সবকিছু জেনে, আসলে প্রসেসটা কি, আমি মানুষের সাথে কথা বলেছি, সো জেনে আমি আসলে প্রপারলি ক্যাম্পেইনটা করেছি, এবং পোস্টগুলো আমি ওইভাবেই দিয়েছি যে আসলে প্রসেসটা পুরো লিখে দিয়ে, যে আসলে আমার আগে তো জানতে হবে কিভাবে আসলে ভোটিংটা হয় বা কি, তারপর আমি ক্যাম্পেইনটা করেছি। সো আমার কাছে মনে হয় এই পুরো প্রসেসের মধ্যে আমি এবার ইনভলভ ছিলাম, এবং পুরাটার মধ্যেই আসলে আমি নিজের ভোটও নিজেকে দিয়েছি। মানে আমি যখন নিজেকে ভোট দিয়েছি, কারণ আমার ইমেল আইডি থেকে একটাই ভোট দেওয়া যাবে, এটাই নর্মাল সিস্টেম। সো দেখা গেছে আমার রিলেটিভদেরকেও আমি বলেছি যে যদি ভালো লাগে তাহলে একটা ভোট দিও। সো এইবার আমি আসলে মন প্রাণ দিয়ে আমি আসলে মানুষকে বলেছি যদি আমার কাজ ভালো লাগে তোমরা আমাকে একটা ভোট দিও। সো আমার কাছে মনে হয় যে এই গত কয়েক বছর আমি এটা করিনি, আমি জানতাম না ঠিকঠাক মতো, এবার যেমন আমি জেনেছি, আমি করতে চেয়েছি, এবং আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আসলে মানে আমি অ্যাচিভ করেছি এটা। একেবারে পুরো ক্যারিয়ারে কাকে আপনি থ্যাংক ইউ বলতে চান?
পুরো ক্যারিয়ারে অনেকগুলো মানুষের অবদান আছে। যদি প্রথম থেকে শুরু করি তাহলে মাবরুর রশিদ বান্নাকে আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই। তার অবদান আমি কখনোই আসলে করতে পারবো না, অবজ্ঞা করতে পারবো না, কারণ প্রথম দিকে উনি অনেক বেশি সাপোর্ট দিয়েছে আমাদেরকে। সো এরকম অনেকগুলো মানুষ আছে আসলে যাদেরকে থ্যাংক ইউ না দিয়ে পারবো না। যেমন রাজ ভাইয়ের সাথে আমার ফ্যান্টাস্টিক কিছু কাজ হয়েছে রিসেন্ট টাইমে, এবং আগেও অনেক কাজ করেছি এরকম। তবে আরিয়ান ভাইয়ের সাথে অনেকগুলো কাজ হয়েছে এরকম। অনেক অনেক ভালো ডিরেক্টরকে আমি থ্যাংক ইউ দিতে চাই, এবং কিছু ভালো চ্যানেল আছে সিএমভি, সুলতান, ক্যাপিটাল, এদেরকেও আমি থ্যাংক ইউ দিতে চাই। আমার মনে হয় আপনার আরো একটা প্লাস পয়েন্ট আছে যে আপনার নাটকের গানগুলো দর্শকদেরকে খুব বেশি স্পর্শ করে, বা এরকম কিন্তু অনেক গান আছে যেগুলো আসলে আমাদের নিত্যদিনের সঙ্গে। এইজন্য আমার ফ্রেন্ডরা বলে আমি নাকি বাংলাদেশের ইমরান হাশমি, কারণ ইমরান হাশমির গানগুলো খুব ক্লিক করে আর কি, সো এই কারণে। আচ্ছা, একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক থেকে ফিরে বাকি প্রশ্নগুলো দিচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। জোভানের আরো অনেক গল্প বাকি আমাদের সাথে, আপনারা আমাদের সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভ। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন আমাদের পছন্দের অভিনয় শিল্পী ফারহান আহমেদ জোভান। ওয়েলকাম ব্যাক। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই, পরের প্রশ্নটা নেব। আরো হ্যাঁ, এতগুলো প্রশ্ন এত কষ্ট করে করেছে, আপনি একটি প্রশ্নের উত্তর দিয়েই থেমে যেতে চাচ্ছেন। আচ্ছা, পুরস্কার আগামীতে বাড়তি চাপ তৈরি করবে কিনা, একটা দায়িত্ববোধ তো থেকেই যায় নাকি? চাপ তো অলরেডি ফিল করছি। মানে আমার কাছে মনে হচ্ছে যে আগামী বছর যাতে আমার এই বছরের বেস্ট কাজগুলো যায়, সো বেস্ট কাজগুলো করার জন্য আসলে বেস্ট এফোর্টটাও দিতে হবে, এবং বেস্ট গল্পগুলো চুজ করতে হবে, বেস্ট ডিরেক্টরদের সাথে কাজ করার সৌভাগ্যও পেতে হবে। সো সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে মনে হচ্ছে একটু তো ডেফিনেটলি প্রেশার আছেই, কারণ ভালো কাজ করার আসলে ক্ষুধাটা বেড়ে গেছে। ওকে, নেক্সট ওয়ান। বিসমিল্লাহ, টেনশনে আছি খুব। আমি প্রথম এরকম গেস্ট পেলাম, হ্যাঁ, যে প্রশ্ন চেক করে আমাকে দেয়। এটার উত্তর আমার দিতেই হবে, এটা নিয়ে খুব কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। গত বছর পুরস্কার অনুষ্ঠানের পর একটা ইমোজি পোস্ট করেন ফেসবুকে, এটা নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। সেই ইমোজিটার মানে কি ছিল আসলে? আচ্ছা, গত বছর আমি একটা ইমোজি পোস্ট করি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শেষ হওয়ার পরে, কিন্তু ইমোজিটা পোস্ট ছিল যে একটা হ্যাপি ইমোজি। এখন অনেকে বলছে যে ওটা হচ্ছে আসলে হ্যাপি ইমোজি না, মানে এরকমই ইমোজিটা, কিন্তু ওইটা নাকি অনেক কিছু মিন করে। এখন এত কিছু আমি আসলে বুঝে আসলে ইমোজিটা পোস্ট করি নাই। আমি নর্মালি পোস্ট করেছিলাম যে হচ্ছে কোনো একটা কারণে আমি আসলে পোস্ট করেছিলাম, কোনো একটা সুখের কোনো কারণে, অথবা দুঃখের কোনো একটা কারণে, অথবা কনফিউজ কোনো একটা কারণে আমি ইমোজিটা পোস্ট করেছি। আমি অস্বীকার করছি না, কিন্তু এটা তো আমি কাউকে ডেডিকেট করে পোস্ট করি নাই। কিন্তু অনেকেই ধরে নিচ্ছে যে এটা আমি হয়তো বা কাউকে ডেডিকেট করে পোস্ট করেছি, আমার কোনো কম্পিটিটর বা কোনো কলিগের কারণে। সো এই কারণে আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি হচ্ছে, বাট সবাইকে আমি এই জিনিসটা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দুজনের মধ্যে এই ধরনের দ্বন্দ্ব বা সংঘাত, মানে সংঘর্ষ বা এরকম কিচ্ছুই নাই আসলে। হ্যাঁ, বিকজ উই আর ভেরি গুড ফ্রেন্ডস, এবং আমি গতবারও বলেছি এবং এবারও বলেছি, যখনই ওর সাথে আমার দেখা হয়েছে, আমি তসিফের কথাই বলছি, ডিরেক্টলি বললাম, যতবারই ওর সাথে আমার দেখা হয়েছে আমি এটাই ওকে বলেছি, মে দ্য বেস্ট ম্যান উইন। সো এবারও দেখলাম যে ও শোতে গিয়ে ও এই কথা বলেছে। সো আমার আসলে আপনি বলেছেন পুরস্কারটা শুধু আপনার না, মানে আমাদের। এক্স্যাক্টলি। এবং যখন এই ইমোজি নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, তার আগেই কিন্তু আমি ওকে নিয়ে পোস্ট করেছি, এবং এত সুন্দর করে লিখেছি যে আই লাভ ইউ, এবং ওকে ডেডিকেট করে, ওকে ট্যাগ করে ও ওখানে কমেন্ট করেছে, এবং ওর সাথে আমার প্রতিনিয়ত কথাও হচ্ছে। কিন্তু যেমন আজকেও কথা হয়েছে, আমার গতকালকেও কথা হলো যে আমি চাচ্ছি একটা সেলিব্রেশন করতে, সবাই মিলে, আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, সো সবাই মিলে যে একটা সেলিব্রেশন করি। ও এখন দেশের বাইরে আছে, ও আসলে হয়তো বা করবো আমরা একসাথে, এটা নিয়েও কথা হয়েছে। সো আমাদের মধ্যে কিন্তু এরকম কিচ্ছুই নাই। হ্যাঁ, সো কেন যে আমাদের ফ্যানগুলো এরকম করতেছে আমি জানি না। আপনি আপনার ভাষ্যটা জানালেন, হ্যাঁ, আমি আমারটা জানালাম। এবং এবার অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আমি সবার আগে যেটা করেছি সেটা হচ্ছে, যখন আমি অ্যাওয়ার্ডটা পেলাম, আমি বসলাম, অ্যাওয়ার্ডটা নিয়ে আমি হচ্ছে বসার পর আমার কাছে মনে হয়েছে, আমার একটা ফিল হয়েছে, বিকজ তসিফ আমার আশপাশে ছিল না, ওইটু আরেক জায়গায় বসেছিল, আমি উঠে গিয়ে সবার আগে গিয়ে কিন্তু আমি ওকে জড়ায় ধরছি, এবং ও আমাকে জড়ায় ধরছে। আমি যখন ওকে জড়ায় ধরছি, ও কিন্তু আমাকে ওই জিনিসটা দিছে, ওই ওয়ার্মটা দিছে। সো ওই জিনিসটা দেওয়ার পর কিন্তু আমার আরও কনফিডেন্স আসছে, এবং আমি যখন জড়ায় ধরছি আমি ওকে একটা কথাই বলছি, সেটা হচ্ছে থ্যাংক ইউ ফর বিইং হিয়ার বাই মাই সাইড।
এই কথাটা কিন্তু আমি ওর কানের কাছে বলছি যে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। এটা কিন্তু অনেকে জানে না। এবং ওর সাথে আমার অ্যাওয়ার্ডের 7 দিন বা 10 দিন আগে দেখা হয়েছিল, তখনও আমি বলেছিলাম যে মানে আমি চাই যে আমরা দুইজনই অ্যাওয়ার্ডে ওখানে থাকি এবং তুমিও থাকবা আমিও থাকবো এবং এবার আমি যাব। তখন ও বলতেছিল, ও আমাকে অনেক ইন্সপায়ার করছে, আমাকে বলছে যে ইউ শুড বি দেয়ার এইবার অ্যাওয়ার্ডে। গ্রেট, এমন বন্ধুত্বই থাকুক, আমরা তেমনটাই প্রত্যাশা রাখি যে সবসময় এমন বন্ধুত্ব থাকবে। আমরা পরের প্রশ্নটা আরো দুইটা আছে না? হ্যাঁ, আচ্ছা আপনি পড়েন, পড়তে তো হবে, আসলে আমি পড়ে লাভ কি? 13 বছরের ক্যারিয়ারে প্রথমবার মেরিল প্রথম আলো পুরস্কার, এই অর্জনকে কিভাবে দেখছেন? এটা আমি প্রথমেই বললাম, আসলে অনুষ্ঠান শুরু করার সময় বললাম যে এটা আমার কাছে অনেক ভ্যালুয়েবল, এই অ্যাওয়ার্ডটা। এটা অনেক বড় একটা প্রাপ্তি আমার কাছে, বিকজ এই অ্যাওয়ার্ডটা অনেক সম্মানের। সো হয় না যে প্রথম দিকে আমি আসলে অনেক বেশি অ্যামেচিউর ছিলাম, অ্যাক্টিংয়ের দিক থেকে অনেক কিছু দিক থেকে আমি আসলে বুঝতাম না। সো এখন যেমন আমি বুঝি যে আসলে ভালো কাজের স্বীকৃতি এটা আসলে সোশ্যালি রেকগনিশন পায় হচ্ছে অ্যাওয়ার্ডের মাধ্যমে এবং মানুষের ভালোবাসার মাধ্যমে। সো আমার কাছে মনে হয় যে এইটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। ওকে, তৌসিফ যেদিন গেস্ট হয়ে এসেছিল তখন অ্যাওয়ার্ড হয়নি, মানে বেশ কিছুদিন আগে চক্র 2 যখন রিলিজ হয়েছে, তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে 4 জন যারা নমিনেশন পেয়েছে তাদের মধ্য থেকে যে আপনার কি মনে হয় যে কে অ্যাওয়ার্ড ডিজার্ভ করে, আপনার নাম বলেছে। তাই? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্যাফে লাইভেই বলেছে, আমার এটা হুট করে মনে আসলো। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, এটা আমরা স্কিপ করি, আমি লাস্ট সেগমেন্টে চলে যাচ্ছি। আর সেই সেগমেন্ট হচ্ছে 10-এ বশ। আমি 10টি প্রশ্নে আপনাকে বশ করার চেষ্টা করব, আর আপনাকে চেষ্টা করতে হবে 10-এ 10 পাওয়ার। পাশে একটা রুবিক কিউব রাখা আছে, এটা সলভ করতে করতে অ্যানসার দিতে হবে। ওকে, শুরু করছি। এটা সলভ হয়ে গেলে কিন্তু গিফট আছে। এইটা সলভ হলে হ্যাঁ, জীবনে পারবো না। মেরিল প্রথম আলো পুরস্কারের এবারের আয়োজনটি কততম ছিল? 27তম। ও, আপনি নিশ্চয়ই হাতে অ্যাওয়ার্ড ছিল, বারবার তো সেটা চোখে পড়েছেন। কতবার যে আমি দেখেছি, কতবার যে দেখেছেন, আমি ভুল প্রশ্ন ভুল মানুষকে করেছি। আপনার কি মনে হয় মনোনীত 4 জনের মধ্যে এই পুরস্কারটি আপনি ডিজার্ভ করেন? 4 জনই ডিজার্ভ করে, না হলে ফাইনাল নমিনেশন পর্যন্ত আসতো না, কারণ অনেক জনের মধ্যে থেকে যাচাই বাছাই হয়ে তারপর তার আসছে ভোটিং এর মাধ্যমে। বাকিটা কি ভাগ্য? হ্যাঁ, ভাগ্যের উপর অনেক কিছু ডিপেন্ড করে, ডেফিনেটলি। ওকে, গত বছর সেরা অভিনেতা পুরস্কারটি কে পেয়েছিলেন? আমি। মানে এত ভালোবাসা হয়েছে তৌসিফ মাহবুব আর জোভানের যে মানে বলছে যে ওকে নিয়ে পুরো শোটাই ওকে নিয়ে বলে ফেলছে এবার। পুরস্কার নেয়ার সময় খুব এক্সাইটেড ছিলেন, পুরস্কারটা কে কে প্রদান করেছিল? ত্রোপা মজুমদার এবং আশফাক নিপুণ। হ্যাঁ, মেরিল প্রথম আলো পুরস্কারটি কাকে ডেডিকেট করা হবে? আমার মাকে মাকে করা হয়েছে। মেরিল প্রথম আলো পুরস্কারে সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রে সেরা অভিনেতা হিসেবে সর্বোচ্চ কে পুরস্কার পেয়েছেন এই পর্যন্ত? এই পর্যন্ত। এটা তো খুব কঠিন প্রশ্ন। আরেকবার বলবেন? মেরিল প্রথম আলো পুরস্কারে সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্রে সেরা অভিনেতা হিসেবে সর্বোচ্চ সংখ্যকবার কে পেয়েছেন? চঞ্চল চৌধুরী। ভেরি টাফ এটা কি ইজি কোশ্চেন? আচ্ছা, আপনি আমাকে ক্লু দেন, অপশনস দেন। তাদের একসাথে আমরা কিছুদিন আগে একটা সিনেমা পেয়েছি বড় পর্দায়। উৎসব, জাহিদ হাসান। থ্যাংক ইউ। 8 বার। সমসাময়িক কার কাজ ভালো লাগে? সমসাময়িক আমাদের পরের জেনারেশন বলি, আমাদের জেনারেশন না বলে। ওকে, পরের জেনারেশনের মধ্যে বাশারের কাজ ভালো লাগে। আচ্ছা, ইয়াশ ভালো করছে, পার্থ ভালো করছে। ওকে, এই বছরের ধামাকা আর কি কি কাজ আসছে? ধামাকা বলতে পারবো না, কিন্তু এই বছরে একটা কাজ আসছে, সেটা অলরেডি আমার কো আর্টিস্ট তার ফেসবুক লাইভে বলে দিয়েছে, সো আমার আসলে বলতে কোনো আপত্তি নেই। সেটা হচ্ছে তোমাদের গল্প পার্ট 2 আসছে, যেটার জন্য আসলে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। এবার আমি পেয়েছি, রাজভাই পেয়েছে এবং আমাদের রাইটার সিদ্দিকুর রহমান পেয়েছে। এটার আমরা 2 পাচ্ছি। আর কি কি সামনে প্রজেক্ট আছে? সামনে আরো প্রজেক্ট আছে, জাকারি শৌখিনের সাথে প্রজেক্ট আছে, প্রবীর রয় চৌধুরীর সাথে প্রজেক্ট আছে। সো চেষ্টা করছি ভালো করার। আপনারা প্রবীর রয় চৌধুরীর তো দারুণ একটা আমি বলবো কম্বিনেশন, ডিরেক্টর আর্টিস্ট একটা কেমিস্ট্রি আছে আমাদের। হ্যাঁ খুব হ্যাঁ, ভালো, মানে দর্শকদেরকে স্পর্শ করে কাজগুলো। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? বিজনেসম্যান হতে চেয়েছিলাম, বিকজ মাই ড্যাড ওয়াজ আ বিজনেসম্যান। ওকে ওকে, শেষ শেষ 10টি প্রশ্ন।
প্রশ্নের উত্তরগুলো ভালো হয়েছে, কিন্তু যাই হোক গিফটটা দিতে পারছি না, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। সেম হিয়ার, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আর আগামীতে যে কাজগুলো পাবো সেই কাজগুলোর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের মেরিল মিল্কস অফ বার প্রেজেন্স ক্যাফে লাইভ। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। খুব ভালো থাকুন। ক্যাফে লাইভে আবার দেখা হবে আপনাদের সাথে।